হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাবেস 420 তে আমরা যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জার্নিটা শুরু করেছি, তার এই পর্যন্ত 15টা সিনেমা আমরা দেখেছি। আজকে আমরা দেখবো হচ্ছে তার 16 নম্বর সিনেমা সম্পর্কে, যার নাম হচ্ছে স্পাইডারম্যান হোমকামিং। মানে এটা স্পাইডারম্যানের সোলো সিনেমা। এর আগে স্পাইডারম্যানকে আমরা দেখেছিলাম হচ্ছে সিভিল ওয়ারে, বাট ওখানে জাস্ট ওকে সাইড ক্যারেক্টার হিসেবে রাখা হয়েছিল, জাস্ট ইন্ট্রোডিউস করানো হয়েছিল আর কি। বাট এই সিনেমাটি ফুললি স্পাইডারম্যানের উপর ফোকাস করে তৈরি করা হয়েছে। আর এখানে স্পাইডারম্যান ক্যারেক্টার সম্পর্কে আমরা যদি বলি, স্পাইডারম্যান ক্যারেক্টার ফার্স্ট ইন্ট্রোডিউস করানো হয় কমিক বইতে 1962 সালে, আর তারপর থেকে 1999 সাল পর্যন্ত, মানে প্রায় 40 বছর পর্যন্ত এই স্পাইডারম্যান ক্যারেক্টারটা ছিল হচ্ছে মার্ভেলের আন্ডারে। বাট 1999 সালে সনি পিকচার করে কি এই স্পাইডারম্যান ক্যারেক্টারটাকে কিনে নেয় প্রায় বাংলাদেশে মাত্র 70 কোটি টাকা দিয়ে। মানে স্পাইডারম্যানের ক্যারেক্টারের যে দাম সেই হিসেবে 70 কোটি টাকা অনেক কমই ছিল ওই সময়। আই মিন মার্ভেল বা ওয়াল্ট ডিজনি তখনও ভাবিনি যে স্পাইডারম্যান ক্যারেক্টার একসময় এত বেশি হাইপ বলা হবে আর কি। আর তাছাড়া 80 দশকে যে সিনেমাগুলো এসেছে স্পাইডারম্যানের, সেই সিনেমাগুলো তো হিটই ছিল না। তো যাই হোক 1999 সালে স্পাইডারম্যান যখন সনি পিকচারের হাতে যায়, তারপর টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান আসে, অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান আসে। আর আমরা যে এই স্পাইডারম্যানটা দেখবো, এটা কিন্তু মার্ভেল এবং সনি পিকচারের যৌথ প্রযোজিত একটা সিনেমা। মানে মার্ভেল যদি স্পাইডারম্যানকে ইউজ করতে চায়, অবশ্যই সনি পিকচারকে সাথে রাখতে হবে আর কি। আর আরেকটা তথ্য আমি মেনশন করতে ভুলে গিয়েছি, লাস্ট 15টা সিনেমা তো আমি মেনশন করিনি। মার্ভেল কোম্পানির ওনার কিন্তু ওয়াল্ট ডিজনি। তো তখন যদি এই সিনেমাগুলো এরকম হিট থাকতো, তাহলে ওয়াল্ট ডিজনি অবশ্যই স্পাইডারম্যান ক্যারেক্টারটা সনির কাছে বিক্রি করতো না। তো যাই হোক স্পাইডারম্যান হোমকামিং এই সিনেমাটি রিলিজ করেছিল হচ্ছে 2017 সালে, আর এই সিনেমাটি নির্মিত হয়েছিল বাংলাদেশে প্রায় 1750 কোটি টাকা বাজেটে। আর এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল প্রায় 9000 কোটি টাকা। চিন্তা করা যায়, 9000 কোটি টাকা ইনকামই করেছে এই সিনেমাটি, সেখানে একসময় 70 কোটি টাকা দিয়ে, বাংলাদেশে 70 কোটি টাকা দিয়ে পুরো ক্যারেক্টারটাকে বিক্রি করে দিয়েছিল ওয়াল্ট ডিজনি বা মার্ভেল। তো এই জিনিসটা আবারও প্রমাণ করে কার দাম কখন বাড়বে, কার কখন সময় আসবে, এটা আসলে কেউ বলতে পারে না। তো যাই হোক আমরা বাড়তি কোনো কথা বলবো না, সরাসরি মূল ভিডিওতে যাব। আর কেন আমরা রেগুলারলি ভিডিও দিচ্ছি না এই চ্যানেলে, সেটাও আমরা ভিডিও লাস্টে আলোচনা করবো। তো যাই হোক এই কাহিনী শুরু হয় 2012 সালে নিউ ইয়র্কে যে হামলা হয়েছিল, আই মিন ফার্স্ট অ্যাভেঞ্জার যে মুভিটা ছিল, চিত্রি আর্মির সাথে বা লোকির সাথে অ্যাভেঞ্জারদের লড়াই, সেই লড়াইয়ের পরবর্তী সময় থেকে যেখানে আমরা দেখতে পাই এলিয়েনদের সাথে লড়াইয়ের ফলে পুরো নিউ ইয়র্ক শহরের বিধ্বস্ত অবস্থা আর চারিদিকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এই পুরো শহর পরিষ্কার করার জন্য গভর্নমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন অ্যাড্রিয়ান ট্রুমস আর তার উদ্ধারকারী সংস্থা। কিন্তু তারা যখন কাজ করছিলেন, হঠাৎ করে তখন সেখানে উপস্থিত হয় ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের কিছু অফিসার। আর তারা অ্যাড্রিয়ানকে জানায় তারা যেন এখনই এখানে কাজ বন্ধ করে এবং তার পুরো টিম নিয়ে যেন এখান থেকে ফিরে যায়। এমনকি এই পর্যন্ত তারা যেসব জিনিস কালেক্ট করেছে সেগুলো যেন সব ফিরিয়ে দেয়, কারণ সরকারের নতুন অর্ডার অনুযায়ী আজ থেকে সবকিছুর দায়িত্ব ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের উপরে। তো এই কথা শুনে আড্রিয়ানের মাথায় তো আকাশ ভেঙে পড়ে এবং আড্রিয়ান সেখানে থাকা অবস্থিত যে লেডি অফিসার ছিল তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এই কাজের জন্য আমি অলরেডি অনেক টাকা খরচ করে ফেলেছি, এখন যদি এই কাজটা আমার হাত থেকে চলে যায় তাহলে আমাদের অনেক বড় লস হয়ে যাবে। কিন্তু ওই লেডি অফিসার বলে এটা আমাদের হাতে কিছুই করার নেই, হ্যাঁ আপনি যদি চান আপনি কোর্টে যেতে পারেন বা সরকারিভাবে কোনো পদক্ষেপ নিতে পারেন। আর তারপর আমরা জানতে পারি যে এই ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্ট মূলত স্টার্ক ইন্ডাস্ট্রিজ, আই মিন আমাদের আয়রন ম্যানের একটা কোম্পানির অংশ। এবং আয়রন ম্যানের স্টার্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি মূলত গভর্নমেন্টের সাথে একটা সমঝোতা করেছে যে এই সব এলিয়েনদের যত ধ্বংসাবশেষ রয়েছে বা যত হাতিয়ার টাতিয়ার যত মেশিন টেশিন রয়েছে তারা দেখাশোনা করবে এবং ওগুলোর উপর তারা রিসার্চ করবে। তো যাই হোক সরকারি যেহেতু অর্ডার, অ্যাড্রিয়ান তো আর কোলাতে পারে না, সে তার টিম নিয়ে সেখান থেকে সরে আসতে বাধ্য হয়। আর এখানে অ্যাড্রিয়ানের একজন টিম মেম্বার তাকে জানায় আমরা কাল যেসব জিনিস ওই ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করেছিলাম সেগুলো এখনো কিন্তু আমাদের গোডাউনে পড়ে রয়েছে, তো এগুলো তো আমাদের ফিরিয়ে দেওয়া উচিত, তাই না? কিন্তু তখনই ওদের টিমের একজন মেম্বার যে একটু সায়েন্টিস্ট টাইপের, সে করছিল কি এলিয়েনদের যে সব মেশিন টেশিন ছিল এগুলো থেকে নতুন একটা কিছু বানানোর চেষ্টা করছিল। তো সে জানায় দেখো এই এলিয়েনদের যে আবর্জনা বা মেশিনারি রয়েছে এগুলো থেকে আমরা অত্যাধুনিক কিছু তৈরি করতে পারি, তো এগুলো ফেরত দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না সরকারকে। তো অ্যাড্রিয়ানও তার কথায় সায় জানায় এবং বলে আমাদের কাছে রেখে দাও, কারণ পৃথিবী বদলাচ্ছে, আমাদেরকেও বদলাতে হবে, মানে পৃথিবী খারাপ হচ্ছে আমাদেরও খারাপ হতে হবে। তো এখান থেকে সিন শিফট হয় হচ্ছে 8 বছর পর, যেখানে আমরা দেখতে পাই অ্যাড্রিয়ান ওইসব এলিয়েন জাঙ্ক ব্যবহার করে বা এলিয়েন আবর্জনা ব্যবহার করে একটা উড়ন্ত স্যুট বানিয়ে ফেলেছে। আর এই সিনেমাতে এটিকে ভালচার স্যুট নামে আর কি পরিচিত করিয়ে দেওয়া হয়েছে। তো এই স্যুটের সাহায্যে সে সবার অলক্ষ্যে এলিয়েনের যে আবর্জনা বা জাঙ্ক গুলো রয়েছে সেগুলো কালেক্ট করতে থাকে এবং সে তার টিম নিয়ে সেই এলিয়েন জাঙ্ক থেকে রিসার্চ করে বিভিন্ন ধরনের অত্যাধুনিক হাতিয়ার তৈরি করতে শুরু করে এবং এগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে। তো এখান থেকে সিন শিফট হয় আর আমরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্পাইডারম্যান টম হল্যান্ডকে দেখতে পাই। আর আমরা দেখি এখানে সে আয়রন ম্যানের বডিগার্ড হ্যাপি হগানের সাথে রওনা দিয়েছে বার্লিনের উদ্দেশ্যে। আর আয়রন ম্যানের বডিগার্ডের কিন্তু আরেকটা পরিচয় রয়েছে, সে কিন্তু আয়রন ম্যান 1 এবং আয়রন ম্যান 2 সিনেমার পরিচালক। তো যাই হোক সেখানে ওকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার যে সিভিল ওয়ার মুভিটা আমরা দেখেছিলাম, যেখানে টিম আয়রন ম্যান ভার্সেস টিম ক্যাপ্টেন আমেরিকার যে লড়াইটা হয় সেখানে আমরা কিন্তু স্পাইডারম্যানকে দেখেছিলাম। আর ওই পুরো লড়াইটা কিন্তু হয়েছিল বার্লিনের একটা বিমানবন্দরে। তো ওই কারণে মূলত স্পাইডারম্যানকে তখন বার্লিনে নেওয়া হচ্ছিল। আর এখানে আমরা দেখতে পাই যে স্পাইডারম্যান যাই করে সবকিছু আর কি ব্লগিং ক্যামেরায় রেকর্ড করে, কারণ সে নিজে অনেক বড় একটা ইউটিউবার। কিন্তু একদিন হয়েছে কি সে স্পাইডারম্যানের ড্রেস পরে যখন সাধারণ মানুষকে বাঁচাতে গিয়েছিল ওই টাইমে একটা ভিডিও ভাইরাল হয় আর এই কারণে আয়রন ম্যান তার খোঁজ পেয়েছিল। তো যাই হোক এরপর আমরা দেখি যে ক্যাপ্টেন আমেরিকার সিভিল ওয়ার ওই কাহিনী শেষে টনি স্টার্ক পিটারকে আবার তার বাড়িতে ছেড়ে দেয় আর এই কথা বলে যে তুমি এখনো পুরোপুরি অ্যাভেঞ্জার হওয়ার জন্য রেডি নও, আর তার সাথে ওকে একটা নতুন স্পাইডারম্যান শুটও গিফট করে। তবে তার সাথে এটাও জানিয়ে
দেয় তুমি এমন কিছু করবে না যাতে তুমি বিপদে পড়তে পারো। তো এই কথা শুনে পিটার তাকে জানায় আচ্ছা ঠিক আছে, তবে আমাদের নেক্সট মিশন কবে হবে মিস্টার টনি স্টার্ক? তো এর উত্তরে টনি স্টার্ক জানায় তোমাকে ঠিক টাইমে জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক এরপর পিটার আবারও তার স্কুলে পড়াশোনা শুরু করে, কিন্তু এই স্যুটটি পাওয়ার পরে তার পড়াশোনায় একটুও মন বসে না, মানে বুঝতেই পারছো একটা সুপার হিরো হয়ে গিয়েছে। তো এরপর আমরা দেখিও কোনো কারণ ছাড়াই হুদাই খালি তোমার আয়রন ম্যানের যে বডিগার্ড হ্যাপি তাকে মেসেজ করে এবং বারবার জানতে চায় নেক্সট মিশন কবে, নেক্সট মিশন কবে। এমনকি এসবের চক্করে পড়ে সুপার হিরো হওয়ার চক্করে পড়ে ওর স্কুলের যে ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপ সেটা থেকেও বেরিয়ে আসে, যাতেও অ্যাজ এ স্টুডেন্ট নয় অ্যাজ এ স্পাইডারম্যান হিসেবে নিজে কারো তৈরি করতে পারে। কিন্তু সে টিচারকে জানায় যে আমি স্টার্ক ইন্ডাস্ট্রিজ থেকে একটা স্কলারশিপ পেয়েছি, তো এই জন্য আমাকে স্টার্ক ইন্ডাস্ট্রি থেকে ইন্টার্নশিপের জন্য যে কোনো সময় ডাকা হতে পারে। তো এই কারণে আমি জাতীয় বিতর্ক অনুষ্ঠানে অংশ নেব না কিংবা এই শহরের বাইরে যেতে পারবো না। আর এরপর আমরা দেখতে পাই পিটার করেছে কি টনি স্টার্কের পাওয়া সেই নতুন স্যুটটি পরে স্পাইডারম্যানের দায়িত্ব পালন করতে শুরু করে, যেমন শহরে ছোটখাটো চোর ধরা, সাধারণ মানুষদের হেল্প করা। কিন্তু এরই মাঝে সে একটা এটিএম বুথ থেকে কিছু লোকদের টাকা চুরি করতে দেখে আর সোজা সেখানে গিয়ে পৌঁছে তাদেরকে আটকানোর জন্য। কিন্তু ওদের সাথে লড়াই করতে গিয়ে আমাদের স্পাইডারম্যান লক্ষ্য করে যে ওদের কাছে এমন কিছু হাইটেক হাতিয়ার রয়েছে যেগুলো পুরো ওয়ার্ল্ডে এখন আবিষ্কার হয়নি। তো স্পাইডারম্যান তো পুরো শক্ট হয়ে যায়। আর এরপর লড়াই শেষে স্পাইডারম্যান করে কি হ্যাপিকে জানানোর চেষ্টা করে, কিন্তু হ্যাপি অ্যাভেঞ্জার টাওয়ার থেকে অন্য কোথাও শিফট হওয়ার কারণে এতটাই ব্যস্ত ছিল যে সে পিটারের মতো একটা বাচ্চা ছেলের কথায় পাত্তাই দেয় না, উল্টো ফোনটা রেখে দেয়। তো যাই হোক এরপর পিটার যখন সবাইকে লুকিয়ে তার আন্টিকে লুকিয়ে ঘরে ফেরে তখনও দেখতে পায় যে ওর ঘরে ওর বন্ধু বসে রয়েছে যার নাম হচ্ছে নেট। তো পিটারকে স্পাইডারম্যান স্যুট পরা অবস্থায় দেখে তো নেট পুরো অবাক হয়ে যায়, কিন্তু পিটার যখন বুঝতে পারে তার বন্ধু তার পরিচয় জেনে গিয়েছে তখন ওর বন্ধুকে রিকোয়েস্ট করে খবরদার ভাই এই কথা কাউকে বলিস না। আর তখন নেট জানতে চায় তাহলে তুই স্পাইডারম্যান? তখন পিটার বলে হ্যাঁ আমি স্পাইডারম্যান। হালা তোর কি মনে হয় নিজের চোখে কি দেখলি? তো নেট বলে না না ঠিক আছে, আচ্ছা এটা কে কে জানে? তো পিটার তখন জানায় এটা শুধুমাত্র আয়রন ম্যান বা মিস্টার টনি স্টার্ক আর তুই জানিস, আর মিস্টার টনি স্টার্কই আমাকে এই স্যুটটা গিফট করেছে। তো এটা শুনে নেট আরো হতবাক হয়ে যায়, মানে তোর সাথে আয়রন ম্যানের সম্পর্ক রয়েছে? আর এরপর ওকে জিজ্ঞাসা করে তুইও কি তাহলে একটা অ্যাভেঞ্জার? তো পিটার তখন মনে করে পাটের সাথে বলে দেয় হ্যাঁ আমিও তো একজন অ্যাভেঞ্জারের অংশ। আর নেট তখন আবারও জিজ্ঞাসা করে আচ্ছা তাহলে তুই স্টার্ক ইন্ডাস্ট্রি, পড়ালেখা আবার স্পাইডারম্যান হয় তিনটা কিভাবে ম্যানেজ করিস? পিটার তখন জানায় দেখ স্পাইডারম্যান হওয়া মানে স্টার্ক ইন্টার্নশিপ করা, মানে ও যে স্পাইডারম্যান গিরি করছে এটাই মনে করো যে স্টার্ক কোম্পানির জন্য ইন্টার্নশিপ করছে আর কি। তো যাই হোক এই যে নেটের মাথায় স্পাইডারম্যানের ব্যাপারটা ঢুকে এরপরের দিন আমরা দেখতে পাই স্কুলের সবসময় নেটওয়ার্ক অল টাইম একই ব্যাপারে প্রশ্ন করতে থাকে যে স্পাইডারম্যানকে এইটা পারে ওইটা পারে, ই কত বড় এটা কত বড়, মানে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। আর তারপর স্কুলের একটা টাইমে যখন যোগা ক্লাস চলছিল তখন কিছু স্টুডেন্ট মিলে ওদের মধ্যে আলোচনা করতে থাকে যে কার ফেভারিট সুপার হিরো কোনটা। কেউ বলে আয়রন ম্যান, কেউ বলে থোরের নাম, কেউ বলে সুপারম্যান, ব্যাটম্যান। কিন্তু তখন সেখানে থেকে লিজ নামের একটা মেয়ে জানায় আমার সব থেকে ফেভারিট হলো স্পাইডারম্যান। আর এখানে হলো ওই মেয়েটিকে আবার পিটার মনে মনে খুবই লাইক করতো, আর এটা তার বন্ধু নেট আগে থেকেই জানতো। তো এই জন্য নেট করে ওই মেয়েটিকে ইমপ্রেস করার জন্য মাতব্বরি করে বলে দেয় যে পিটার স্পাইডারম্যানকে খুব ভালো মতো চেনে এবং ওর বন্ধু। তো এই কথা শুনে ওখানে উপস্থিত সকল স্টুডেন্টরা অবাক হয়ে যায়। আর তখন ওই সব স্টুডেন্টের মধ্যে থাকা ফ্ল্যাশ নামের একটা ছেলে, দেখে মনে হচ্ছে ওকে সাউথ এশিয়ান বা ইন্ডিয়ান বোঝানো হয়েছে, তো ওই ছেলেটা পিটারকে খুবই বুলি করতে থাকে এবং বলে আচ্ছা তাহলে তো ক্যাপ্টেন আমেরিকা তোমার বন্ধু, টনি স্টার্কও তোমার বন্ধু তাই না? তো পিটার তখন এই ব্যাপারটা ম্যানেজ করার জন্য বলে হ্যাঁ বন্ধু মানে তাদের সাথে একবার আমার দেখা হয়েছিল স্টার্ক ইন্ডাস্ট্রিজের ইন্টার্নশিপ করার সময়। আর তখন ফ্ল্যাশ নামের ওই ছেলেটি ওকে আরো মুশকিলে ফেলার জন্য জানায় তাহলে তুমি এক কাজ করো, আজকে তো লিজের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, পার্টি রয়েছে, সেই পার্টিতে তুমি তোমার বন্ধু স্পাইডারম্যানকে নিয়ে আসো তাহলে আমরা বিশ্বাস করবো। তো এই কথা শুনে লিজও অনেক খুশি হয়ে যায় এবং বলে আনলে খুবই খুশি হবো, আর তুমি তোমার বন্ধুকে না অবশ্যই প্লিজ পার্টিতে চলে আসো। তো পিটার পড়ে যায় মহা মুশকিলে। আর এরপর আমরা দেখতে পাই রাত্রিবেলায় পিটার তার বন্ধু নেটকে নিয়ে দুজনে মিলে হাজির হয় লিজের হাউস পার্টিতে। আর এখানে আমরা দেখতে পাই পিটার আগে থেকেই মনে করো রেডি হয়ে এসেছে ওই ড্রেস পরে, স্পাইডারম্যানের ড্রেস পরে, যাতে মনে করো সুযোগ বুঝে একটা সাইডে গিয়ে খুব সহজে আবার স্পাইডারম্যানের রূপ নিয়ে সবার সামনে এসে হাজির হতে পারে, আর যাতে সবাই জানতে পারে যে হ্যাঁ পিটারের সাথে আসলে স্পাইডারম্যানের সত্যি সত্যি আলাপ রয়েছে। তো হয় কি কিছুক্ষণ পার্টি চলার পরে ফ্ল্যাশ পিটারকে দেখতে পায় আর ওকে আবারও মনে করে বুলিং করতে শুরু করে। আর সে সবার সামনে জিজ্ঞাসা করে তোমার বন্ধু স্পাইডারম্যান কোথায় গেল? ও লাস্ট টাইমে এসে তোমাকে ধোকা দিয়েছে তাই না? তো এখানে পিটারকে মনে করো সেই লেভেলের অপমানিত করে ফ্ল্যাশ। আর পিটার তখন রেগে গিয়ে করে কি ফ্ল্যাশের যোগ্য জবাব দেওয়ার জন্য একটা সাইডে চলে যায় আর স্পাইডারম্যানের স্যুটটা পরে নেয় আবার ফিরে আসার জন্য। তো যখন স্পাইডারম্যানের ড্রেসটা পরে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তখনই ও দূরে অদ্ভুত ধরনের একটা আলো টাইপ কিছু দেখতে পায়, আর এর ফলে ও পার্টির কথা ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে সেই দিকে রওনা হয়। আর সেখানে গিয়ে লক্ষ্য করে যে দুজন ব্যক্তি কিছু হাইটেক হাতিয়ার একজন ব্যক্তির কাছে বিক্রি করার কথা বলছে, আর ঠিক এই ধরনের হাতিয়ারও সেদিন এটিএম হামলার মধ্যে দেখেছিল। কিন্তু এরই মাঝে হঠাৎ করে পিটারের ফোন বেজে ওঠে, মানে ওই নেট কল দিয়েছে কই তুই। আর এর ফলে যেটা হয় ওই হাতিয়ার যে বিক্রি করতে এসেছিল তারা ভাবতে শুরু করে যে এই কিনতে এসেছে হাতিয়ার সে হয়তো পুলিশের লোক বা পুলিশ নিয়ে এসেছে। তো এর জন্য ওরা সঙ্গে সঙ্গে ওই লোকটিকে মারতে যায়। আর ওই টাইমে স্পাইডারম্যান ওদের সামনে এন্ট্রি নেয় এবং বলে ভাই মারতে হলে আমাকে মারো, আমার ফোনে রিং বেজেছে। তো এখানে আমাদের পিটার তো সেই পার্ট নিয়ে দাঁড়ায়, বাট তখনই ওই ভিলেনদের একজন করে ওই হাতিয়ার নিয়ে স্পাইডারম্যানকে এমন একটা ঘুষি মারে যে স্পাইডারম্যান উঠতে উঠতে গিয়ে পড়ে, আর তারপর তারা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু বুঝতে হবে আমাদের হিরো স্পাইডারম্যান, তো সেও করে ওদেরকে চেস করা শুরু করে, যেটা দেখে গাড়ির ভেতর থেকে লাগাতার ওইসব হাইটেক হাতিয়ার দিয়ে অনবরত স্পাইডারম্যানের উপর অ্যাটাক করতে শুরু করে। আর এই অ্যাটাক দেখে অন্যজন করে কি ওদের যে লিডার অ্যাড্রিয়ানকে খবর দেয়, ফলে কিছুক্ষণের মধ্যেই অ্যাড্রিয়ান তার ওই ভালচার শুট করে সেখানে অবস্থিত হয় এবং স্পাইডারম্যানকে ধরে অনেক উঁচুতে নিয়ে
গিয়ে আবার ছেড়ে দেয়। আর তখন স্পাইডারম্যান মনে করো নিচে পড়ে তো কেলিয়ে যাবে, সেই হাত থেকে বাঁচার জন্য তার স্যুটের মধ্যে থাকা প্যারাশুটটা সঙ্গে সঙ্গে ওপেন করে দেয়। বাট দুর্ভাগ্যবশত সেই প্যারাশুটে জড়িয়ে আমাদের পিটার একটা জলাশয়ের মধ্যে ডুবে যেতে শুরু করে। কিন্তু ওই টাইমে আমাদের সবাইকে অবাক করে দিয়ে স্পাইডারম্যানকে বাঁচানোর জন্য সেখানে উপস্থিত হয় আয়রন ম্যান, এবং আয়রন ম্যান ওকে পানি থেকে তুলে একটা পানি নিয়ে আসে। আর তখনই পিটার তাকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে কিভাবে খুঁজলেন, আমার স্যুটে কি কোনো ধরনের ট্র্যাকার ফিট করা আছে? তো আয়রন ম্যান তখন জানায়, তোমার স্যুটে শুধুমাত্র ট্র্যাকার নয়, আর অনেক কিছু ফিট করা রয়েছে, যেমন হিটার, মানে ওই স্যুটের মধ্যে হিটারও আছে। তো এর ফলে যেটা হয়, স্পাইডারম্যানের স্যুটটা পুরো শুকিয়ে যায়, প্লাস ওর শরীরটাও গরম হয়ে যায়। আর এর সাথে এটাও বলে যে আরো অনেক ফিচার আছে যেটা তুমি আস্তে আস্তে জানতে পারবে, বাট আমাকে তুমি বলো তুমি এখানে কি করছিলে। তো পিটার তাকে সব ঘটনা খুলে বলে, কিন্তু আয়রন ম্যান তাকে জানায়, আমি তোমাকে বারণ করেছিলাম যে এমন কিছু করো না যাতে তুমি বিপদে পড়তে পারো। কিন্তু এই কথা শুনে পিটার তাকে জানায়, দেখুন আপনার এখানে আসার কোনো দরকারই ছিল না, আমি প্রায় একাই ওদের সামনে নিচ্ছিলাম। কিন্তু আয়রন ম্যান তখন বলে, কে বলেছে আমি এখানে এসেছি? আর আমরা তখন দেখতে পাই এটা মূলত আয়রন ম্যান না, আয়রন ম্যানের জাস্ট শুটটা এসেছে, আই মিন ওই ড্রোনটা এসেছে। আর এখানে আয়রন ম্যান বলে যে তোমার ভাগ্য ভালো যে আমি যেখানে রয়েছি এই দেশটা অনেক উন্নত হয়েছে আগের চেয়ে, এবং ইন্টারনেট কানেকশন অনেক ভালো, সেই জন্য তুমি বেঁচে গেলে। আর আমরা দেখতে পাই যে আয়রন ম্যান মূলত ইন্ডিয়ার পাঞ্জাবে রয়েছে আর কি, সম্ভবত এটাই বুঝিয়েছে। তো যাই হোক, এখানে টনি স্টার্ক পিটারকে আরো জানায় যে তুমি এই সব কাজের পেছনে পড়ে না থেকে তুমি নর্মালি যে সাধারণ মানুষদের হেল্প করতে সেই ছোট ছোট মিশন করো আর নিজের পড়াশোনায় মন দাও। আর এরপর তুমি যদি আবারও বড় ধরনের কোনো কেসের সামনে পড়ো, তুমি অবশ্যই নিজে কিছু না করে হ্যাপির সাথে কন্ট্যাক্ট করবে, বাকিটা আমরা দেখে নেব। তো এটা বলে আয়রন ম্যানের স্যুট চলে যায়। আর এরপর পিটার ফিরে আসার সময় ওই হাইটেক হাতিয়ারের কিছু অংশ পড়ে থাকতে দেখে, যেটা জলজল করছিল। অ্যাকচুয়ালি পিটার যখন ওই লোকগুলোকে ধাওয়া করছিল তখন পিটারের সাথে লড়াইয়ের সময় ওদের হাতিয়ারের একটা অংশ রাস্তায় পড়ে গিয়েছিল। আর অন্যদিকে দেখা যায় অ্যাড্রিয়ান তার আড্ডায় ফিরেই তার টিমের ওই মেম্বারের উপর খুব রেগে যায়, কারণ সে তাকে অনেকবার বারণ করেছিল যে এই ধরনের হাইটেক হাতিয়ার কোনোভাবে বাইরে ব্যবহার করবে না, কারণ একবার যদি ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্ট বা অ্যাভেঞ্জার যদি এই হাতিয়ার সম্পর্কে জানতে পারে, এই খবর যদি ওদের কাছে চলে যায়, আমাদের কাহিনী এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু এই মেম্বারটি অ্যাড্রিয়ানের কথা পাত্তা দেয়ই না, উল্টো মনে করো যে বেশি গলাবাজি করতে থাকে। তো তখন অ্যাড্রিয়ান তাকে বলে তুই এই টিম থেকে বের হয়ে যাবি, কিন্তু ওই লোকটি তখন অ্যাড্রিয়ানকে উল্টো হুমকি দেয়, আমি যদি বাইরে গিয়ে তোমার এই চোরা কারবারের কথা সবাইকে বলে দেই তাহলে তুমি বেঁচে থাকবে। তো নিজের টিম মেম্বারের মুখে এরকম একটা কথা শুনে অ্যাড্রিয়ান তো রেগে যায় এবং সে তার সামনে থাকা একটা হাইটেক হাতিয়ার দিয়ে ওই মেম্বারটির উপর হামলা করে এবং নিমিষে ওই মেম্বারটি ছাই হয়ে যায়। আর এদিকে আমরা দেখি পিটার রাস্তা থেকে যে হাইটেক হাতিয়ারের অংশটা কুড়িয়ে পেয়েছিল সেটা থেকে ও আর বন্ধু পরের দিনই উজ্জ্বল একটা জিনিস আবিষ্কার করে, এবং তারা দুজনেই প্ল্যান করে যে উজ্জ্বল এই জিনিসটা কি এটা তারা কলেজের ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করবে। কিন্তু এরই মাঝে ওদের স্কুলে দুটো লোক এসে উপস্থিত হয়, আর পিটার তাদেরকে দেখেই বুঝতে পারে যে ওরা নিশ্চয়ই উজ্জ্বল জিনিসটাকে ট্র্যাক করতে করতে এখানে পৌঁছেছে। কিন্তু ওই লোক দুটো যখন স্কুলে কিছু খুঁজে না পায় এর ফলে তারা ফিরে যায়। কিন্তু এরই মধ্যে পিটার করে কি তার কাছে থাকা একটা স্পাইডার ট্র্যাকার ওদের মধ্যে ছেড়ে দেয়, আর তারপর সেই ট্র্যাকারের মাধ্যমে পিটার ওদের লোকেশন জানতে পারে। তো ওদের মেইন লোকেশন ছিল হচ্ছে বাই থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। তো তখনই পিটার সিদ্ধান্ত নেয় ওদেরকে সাহায্য করবে। কিন্তু নেট তখন বলে তুই ওখানে কিভাবে যাবি? তো পিটার তখন বলে ওদের আড্ডা তো দেখছি ওয়াশিংটন ডিসিতে, আর আমাদের বিতর্ক অনুষ্ঠান তো ওয়াশিংটন ডিসিতে হওয়ার কথা। তো আমি যদি এই বিতর্ক অনুষ্ঠান বা কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করি তাহলে আমি সেখানে পৌঁছাতে পারবো। তো এর পরের দিন ওদের স্কুল যখন চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার জন্য ওয়াশিংটন ডিসির দিকে যাচ্ছিল তখন আমাদের পিটারও সেখানে অবস্থিত হয় এবং ওই বাসে করে রওনা হয় ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় যাওয়ার সময় হ্যাপি করে কি পিটারকে কল করে জানতে চায় যে তুমি এই শহর থেকে বাইরে কোথায় যাচ্ছ, মানে আমরা তো জানি যে পিটারের স্যুটের মধ্যে ট্র্যাকার লাগানো রয়েছে। তো পিটার তখন জানায় না আমি কোনো মিশনে যাচ্ছি না, এটা জাস্ট আমাদের স্কুলের একটা কুইজ কম্পিটিশন অনুষ্ঠান যেটা ওয়াশিংটন ডিসিতে হবে। তো যাই হোক আমরা এরপর দেখতে পাই পিটার ওয়াশিংটন ডিসিতে পৌঁছে তার বন্ধু সাহায্য করে কি স্পাইডারম্যান স্যুটের যে ট্র্যাকারটা ছিল সেটা খুলে ফেলে যাতে হ্যাপি ওকে আর ট্র্যাক করতে না পারে, কারণ ও এখানে এসেছে নিজের মতো করে কিছু মিশন করার জন্য। আই মিন এটাও টনি স্টার্ককে জানতে দিতে চায় না। আর এরপর ওই স্যুটটা যখন কম্পিউটারের সাথে সেট করা হয় তখন ওর বন্ধু জানায় যে এই স্যুটটা পুরোপুরি ট্রেনিং মোডে রয়েছে, তো এই জন্য এই স্যুটের বাকি যে ফিচার গুলো রয়েছে সেগুলো পুরোপুরি ব্লক করা। তো পিটার তখন ওর বন্ধুকে জানায় আমার এখন আর ট্রেনিং এর দরকার নেই, সবগুলো ফিচার অন করে দেয়। তো এই কথা শুনে নেট করে কি হ্যাক করে ওই স্যুটটার যাবতীয় যে ফিচার রয়েছে সবগুলো এনাবল করে দেয়। আর তারপরে পিটার এখান থেকে বেরিয়ে পড়ে ওই লোকগুলোকে ধরার উদ্দেশ্যে। তো এখানে পিটার লক্ষ্য করে তার স্যুটটির সমস্ত ফিচার এনাবল হওয়ার পরে তার স্যুটের মধ্যে থাকে একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে যেটা তাকে সাহায্য করে এবং ডিরেকশন দিতে শুরু করে, মানে আয়রন ম্যানের যে জার্ভিস রয়েছে অনেকটা সেরকম। এর ফলে সে খুব সহজেই ওই লোকগুলোর কাছে পৌঁছে ট্র্যাক করে এবং দেখতে পাই ওই লোকগুলো গাড়ির মধ্যে বসে কোন একটা 2 নম্বরই করার প্ল্যান করছে। আর এরপর আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যেই অ্যাড্রিয়ান ওই ভালচার শুটটি পরে সেই স্থানে হাজির হয় যেখানে ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের কয়েকটা ট্রাক ওই এলিয়েন জাংগুলো নিয়ে যাচ্ছিল। তো অ্যাড্রিয়ান করে ওই ট্রাক থেকে সেই জাংগুলো চুরি করার চেষ্টা করে, বাট তার এই কাজের বাধা হয়ে দাঁড়ায় আমাদের স্পাইডারম্যান। তো এর ফলে সেখানে শুরু হয়ে যায় স্পাইডারম্যান বনাম অ্যাড্রিয়ানের লড়াই। আর এই লড়াইয়ের মাঝে ভুলবশত হয় কি স্পাইডারম্যান ওই ট্রাকগুলোর একটা কন্টেনারের মধ্যে আটকে যায়। তো অ্যাকচুয়ালি অ্যাড্রিয়ান এখানে যে টেকনোলজিতে কন্টেনার থেকে চুরি করছিল সেটা হচ্ছে সে এলিয়েনের এমন একটা টেকনোলজি ইউজ করতো যেটা একটা পোর্টালের মতো কাজ করতো, মানে দেখতেই পাচ্ছ কন্টেনার গুলো নর্মালি অক্ষত অবস্থায় থাকবে, দরজা ওপেন না করে বাইরে থেকে টেলিপোর্ট করে সবকিছু নিয়ে আসবে, আবার তারপর কন্টেনার আগের মধ্যে থাকবে। আর এর ফলে সে যে জিনিসপত্র চুরি করছে এটা আজ পর্যন্ত কেউ বুঝতেই পারেনি। তো আমাদের স্পাইডারম্যান মূলত ওই পোর্টালের মধ্যে পড়ে যায়, আর পোর্টাল সরে যাওয়ার কারণে সে ওই কন্টেনারের মধ্যে আটকে পড়ে। আর এরপর স্পাইডারম্যান যখন ওই কন্টেনার থেকে বের হয় তখন তার স্যুট লিডার আই মিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে জানায় যে এখন সে
ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের একটা সিকিউর ফ্যাসিলিটিতে আটকে রয়েছে। তো এটা জানতে পেরে পিটার তো পাগল হয়ে যায়, দরজা ওপেন করার চেষ্টা করে, কিন্তু স্যুট লেডি তাকে জানায় যে কাল সকাল 6টার আগে এটা কোনোভাবে ওপেন করার কোনো উপায় নেই। তো এই জন্য নিরুপায় হয়ে পিটার করে কি সেখানে স্যুট লেডির সাথে গল্প করতে থাকে, আর এর সাথে তার বাকি থাকা কিছু ট্রেনিংও কমপ্লিট করতে থাকে, মানে স্যুটে কি কি ফিচার রয়েছে। আর এরই মাঝে পিটার সেখানে ওই রকমের আরেকটি উজ্জ্বল জিনিস দেখতে পায়। তো তখন স্পাইডারম্যান যখন ওই জিনিসটা সম্পর্কে জানতে চায়, তখন স্যুট লেডি ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে জানায় যে এটা চিতুরি এনার্জি কোড, এবং এটার ভেতর মনে করে নিউক্লিয়ারের মতো অনেক পাওয়ার রয়েছে, কিন্তু এটার কিছু সমস্যা রয়েছে, এটা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। তো তখন তো পিটার ভয় পেয়ে যায় যে আমি তো নেটের কাছে এই জিনিসটা দিয়ে এসেছি, তাহলে তো ও বিপদে রয়েছে। তো এই জন্য পিটার করে কি ওই দরজার যে সিকিউরিটি কোডটা রয়েছে সেটা হ্যাক করে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টায় লেগে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাই পিটার যে কুইজ কম্পিটিশনের জন্য এখানে এসেছিল সেটা শুরু হওয়ার টাইম হয়ে যায়, আর এই কারণে নেট করে কি ওই উজ্জ্বল জিনিসটাকে তার ব্যাগে নিয়েই বেরিয়ে পড়ে কুইজ কম্পিটিশনের উদ্দেশ্যে। এবং ওই জায়গায় আমরা দেখতে পাই তারা পিটারকে ছাড়াই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কুইজটা জিতে নেয়। আর এরপর তাদের যে টিচার ছিল সে তাদেরকে ওই অনুষ্ঠানের পাশেই ওয়াশিংটন ডিসি মনুমেন্টে ঘুরতে নিয়ে যায়। আর এদিকে পিটারও তার স্যুট লেডির সাহায্যে সেখানকার দরজা ওপেন করে হ্যাক করে সোজা রওনা হয় তার বন্ধুর উদ্দেশ্যে। আর যাওয়ার পথে সে তার বন্ধু নেটকে কল করে বলার চেষ্টা করে যে তোর কাছে যে জিনিসটা রয়েছে ওটা কিন্তু যে কোনো টাইমে ব্লাস্ট হতে পারে। কিন্তু সে পুরো কথাটি তার বন্ধুকে বলার আগেই নেটের কাছ থেকে লিজ ফোনটা নিয়ে পিটারের সাথে কথা বলতে শুরু করে, ফলে পিটার আর তার বন্ধুকে সাবধান করতে পারে না। তো এরপর যখন নেট তার বাকি বন্ধুদের সাথে লিফটে করে ওই মনুমেন্টের উপরে উঠতে শুরু করে, তখনই উজ্জ্বল জিনিসটা একটা রেডিয়েশন ক্রিয়েট করে এবং ব্লাস্ট হয়ে যায়। তো এর ফলে যেটা হয় লিফটের সিস্টেম পুরো নষ্ট হয়ে যায় এবং পিটারের প্রত্যেকটা ক্লাসমেট উপরে আটকা পড়ে যায়। কিন্তু ততক্ষণে আমাদের স্পাইডারম্যানও সেখানে এসে হাজির হয়। আর স্পাইডারম্যান যখন সেখানে আসে তখন তাদের যে ক্লাসমেট যার নাম হচ্ছে মিচেল, সে তাকে জানায় যে আমাদের সমস্ত বন্ধুরা এখন এই মনুমেন্টের চূড়ায় ফেসে গিয়েছে। তো এখানে আমরা যে মিচেলকে দেখছি এই সিনেমাতে তাকে মোটেও কোনো প্রাধান্য দেওয়া হয়নি, কিন্তু পরের সিনেমাগুলোতে তাকে আমরা স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড হিসেবে দেখবো আর কি। মানে কার কপাল কখন খুলবে এটা বলা যাবে না আর কি। তো যাই হোক, এটা জানার পরে আমাদের স্পাইডারম্যান করে কি সরাসরি উপর উঠতে শুরু করে, আর স্যুট লেডির সাহায্যে তার কাছে থাকা একটা স্পাইডার ট্র্যাকার ছেড়ে দেয় যাতে ওটার সাহায্যে সে ভেতরের খোঁজ খবর জানতে পারে। তো যাই হোক, এরপর সে ওই উপরে থাকা একটা কাচের জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ওই টাইমে গভর্নমেন্টের কয়েকটা পুলিশের হেলিকপ্টার আসে এবং তারা স্পাইডারম্যানকে সাবধান করতে শুরু করে যে এখনই সেখান থেকে নিচে নেমে আসো। কিন্তু পিটার তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য ওই হেলিকপ্টার ইউজ করে বুদ্ধির সাহায্যে কাচ ভেঙে ভেতর প্রবেশ করে এবং কোন রকম ওই লিফটটিকে নিচে পড়ে যাওয়ার হাত থেকে সবাইকে বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে দেখা যায় অ্যাড্রিয়ান তো স্পাইডারম্যানের উপর খুবই রেগে রয়েছে, কারণ বিগত 8 বছর ধরে তাদের এই ওয়াকাজের খবর ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্ট আজ পর্যন্ত পায়নি কিংবা অ্যাভেঞ্জার পর্যন্ত পৌঁছায়নি। কিন্তু এখন এই স্পাইডারম্যান নামের একটা কিট তাদের এত বড় ব্যবসা বন্ধ করে দেবে। এর জন্য অ্যাড্রিয়ান সিদ্ধান্ত নেয় সে স্পাইডারম্যানকে মেরে ফেলবে এই খবর বাইরে যাওয়ার আগে। আর এদিকে আমরা দেখি ওয়াশিংটন মনুমেন্টের ওরকম একটা বিপদের হাত থেকে এতগুলো স্টুডেন্টকে উদ্ধার করে স্পাইডারম্যান তো নিজেও চলে এসেছে। তো এর ফলে স্পাইডারম্যান রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং ফেমাস হয়ে যায়। কিন্তু আমাদের পিটারের লক্ষ্য তো একটাই, যেভাবেই হোক ওই হাইটেক হাতিয়ার বানানো গ্রুপটিকে সে ধরবে। আর এর আরেকটা কারণও রয়েছে, সেটা হচ্ছে সে টনি স্টার্কের সামনে নিজেকে প্রমাণ করতে চায় যে সে অ্যাভেঞ্জার টিমে যোগ দেওয়ার জন্য এখন পুরোপুরি রেডি। তো এই জন্য পিটার করে কি তার স্কুলের সঙ্গ ছেড়ে দিয়ে তার স্যুট লেডির সাহায্যে বিভিন্ন সিসি ক্যামেরা হ্যাক করে, বিভিন্ন এলাকার সিসি ক্যামেরা হ্যাক করে পুরনো কিছু ভিডিও দেখে এবং ওখান থেকে একজনের পরিচয় উদ্ধার করে, যে আর কি লিজের বাড়িতে যেদিন পার্টি ছিল ওই দিন আর কি ওই হাইটেক হাতিয়ার কিনতে গিয়েছিল। তো যাই হোক, ওকে জেরা করার পরে পিটার পরিচয় জানতে পারে যে কারা এগুলো বিক্রি করছে, এবং এটাও জানতে পারে যে ওই গ্রুপটি আজকে নিউ ইয়র্ক সিটি থেকে স্যাটেল আইসল্যান্ড মুখে একটা ফেরিতে আজকে হাতিয়ারের কিছু লেনদেন করবে। তো এটা জানার পরে পিটার সোজা চলে যায় সেই ফেরিতে, আর সেখানে গিয়ে সে অ্যাড্রিয়ানের টিমের একজন মেম্বারকে দেখতে পায়, আর সে পুরোপুরি শিওর হয়ে যায় যে এই খবরটা একদম ঠিক। আর তারপরে পিটার করে কি ওদের উপর নজরদারি রাখতে শুরু করে, কিন্তু ওই টাইমেই তার কল আসে টনি স্টার্কের। আর এখানে পিটার মিস্টার টনি স্টার্ককে বলে যে আমি এখন স্কুলে আছি, কথা বলতে পারছি না, মানে মিথ্যা কথা বলে ফোনটি কেটে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই গ্রুপটি যখন ডিলটা করতে যাবে তখনই স্পাইডারম্যান সামনে চলে আসে এবং এর ফলে অ্যাড্রিয়ান রেগে গিয়ে তার ভালসা শুট করে সেখানে এসে হাজির হয়। তো এরপর আবারও শুরু হয় অ্যাড্রিয়ান ভার্সেস স্পাইডারম্যান লড়াই। তো এই লড়াইয়ের মাঝে আমরা দেখতে পাই যে স্পাইডারম্যান করে কি অ্যাড্রিয়ানের হাতে যে একটা হাতিয়ার ছিল সেটা ওয়েবসাইটের মাধ্যমে কেড়ে নেয়। তো এর ফলে অ্যাড্রিয়ান সেখান থেকে চলে যায় ঠিকই, কিন্তু যে হাতিয়ারটা স্পাইডারম্যান কেড়ে নেয় সেটা এত মারাত্মক একটা হাতিয়ার ছিল যে, এবং ওটা রেডিয়েশন এবং এত বেশি ডেঞ্জারাস ছিল যে পুরো শিপটাকে মাঝখান থেকে দুভাগ করে দেয়। তো এর ফলে যেটা হয় পুরো শিপটি ধীরে ধীরে ডুবতে শুরু করে। তো এই দৃশ্য দেখে আমাদের পিটার করে কি শিপের যে দুই অংশ রয়েছে সেটাকে ওয়েবসাইটের সাহায্যে কোনো রকমে আটকে রাখার চেষ্টা করে। মানে আমরা ফার্স্ট স্পাইডারম্যান সিনেমাতে দেখেছিলাম ট্রেন আটকায়, এটা আর কি মনে করো ফেরি আটকাচ্ছে, কিন্তু এত বড় একটা শিপ কি আর ওয়েবসাইটের মাধ্যমে থাকবে? তো এর ফলে ওয়েবসাইটার গুলো ছিঁড়ে গিয়ে পুনরায় শিপটি ডুবতে শুরু করে। আর ওই সময় এন্ট্রি নেয় হচ্ছে আয়রন ম্যান। তো আয়রন ম্যান তার টেকনোলজি ইউজ করে সেকেন্ডের মধ্যে ওই শিপটিকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনে, আর এর ফলে ওই শিপে থাকা প্রত্যেকটা মানুষই বড় বিপদ থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, আয়রন ম্যানের মেশিন যদি ওয়েল্ডিং এ এতই ভালো হয়, মানে ঝালাই মালার কাজে, তাহলে তো ও একটা শিপিং কোম্পানি করতে পারে, 10 মিনিটের মধ্যে মনে করে একটা শিপ বানিয়ে ফেলবে, কোনো ব্যাপারই না, একেবারে ইজি দেখানো হয়েছে ব্যাপারটা আর কি। তো যাই হোক, এই ঘটনার ফলে টনি স্টার্ক কিন্তু পিটারের উপর অনেক রেগে যায় এবং সে স্পাইডারম্যানের শুটটি ওর কাছ থেকে কেড়ে নিতে চায়, কারণ পিটার তাকে না জেনে এইসব মিশন করেছে, তারপর আবার ট্র্যাকার খুলে ফেলেছে। তো টনি স্টার্ক পিটারের এই ছেলে মানুষই একদমই পছন্দ করেনি এবং ওর এই ছেলে মানুষের জন্য এই ফেরিতে এতগুলো জীবনও যেতে পারতো, এমনকি ও মরতে পারতো। আর এর পুরো দোষ পড়তো টনি
টনি স্টার্ক এবং স্টার্ক ইন্ডাস্ট্রিজের ওপর। কিন্তু পিটার এখানে মিস্টার স্টার্ককে রিকোয়েস্ট করে, প্লিজ আমার কাছ থেকে এই স্যুটটি কেড়ে নেবেন না, এই স্যুটটাই আমার সবকিছু, এই স্যুট ছাড়া আমি কিছুই না। কিন্তু এই কথা শুনে মিস্টার স্টার্ক ওকে একটা ডায়লগ দেয়, সেটা হচ্ছে, তুমি যদি মনে করো তুমি এই স্যুট ছাড়া কিছুই না, তাহলে তুমি এই স্যুটটার যোগ্যই না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু। তো এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই পিটার তার স্পাইডারম্যান স্যুট হারিয়ে খুবই হতাশ হয়ে পড়ে। আর পরের দিন সে আবার স্কুলে যোগ দেয় এবং নর্মাল লাইফে ফিরে আসার চেষ্টা করে। আর এখানে একদিন পিটার করে সাহস করে তার এতদিনের যে পছন্দ লিজকে সেটা জানিয়ে দেয় যে আমি তোমাকে অনেক আগে থেকে লাইক করি, আর সামনে আমাদের যে স্কুলের হোম কামিং অনুষ্ঠান হবে সেখানে আমি তোমার সাথে ডান্স করতে চাই। তো আমাদের সবাই অবাক করে দিয়ে লিজ এক কথায় রাজি হয়ে যায়। আর এখানে আমাদের একটা কথা জানা উচিত, সেটা হচ্ছে আমেরিকান স্কুলের একটা ট্রেডিশন রয়েছে, মানে ওখানে একটা হোম কামিং অনুষ্ঠান হয়, মানে এটা একটা রিইউনিয়নের মতো, যেখানে স্কুল বা কলেজের পুরনো এবং নতুন সকল ছাত্রছাত্রী একসাথে হয়ে স্কুলের ইতিহাসকে সম্মান জানায়। তো যাই হোক, এরপর হোম কামিং এর দিন পিটার যখন রেডি হয়ে লিজকে আনতে তার বাড়িতে পৌঁছায়, সেখানে সে দেখতে পায় এই ফিল্মের মেইন ভিলেন অ্যাড্রিয়ানকে। মানে অ্যাড্রিয়ানই হচ্ছে লিজের বাবা। আর পিটার যেহেতু অ্যাড্রিয়ানকে আগে থেকে চিনে, মানে চেহারা দেখেছে, তো এর জন্য সে অ্যাড্রিয়ানের সামনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। কিন্তু অ্যাড্রিয়ান তো আর যায় না যে আমাদের পিটার পার্কারই হচ্ছে স্পাইডারম্যান, ও তো মাস্ক পরে। তো যাই হোক, এরপর দেখা যায় অ্যাড্রিয়ান যখন গাড়ি বের করে তার মেয়ে এবং পিটারকে ওই স্কুলের অনুষ্ঠানে ড্রপ করার জন্য যায়। মানে সিরিয়াসলি দেখো, শ্বশুর আব্বা করছে কি, মেয়ে এবং মেয়ের জামাইকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওখানে অনেক কথার মাধ্যমে অ্যাড্রিয়ানও তো অনেক চালাক মাল, সে বুঝতে পারে যে এই পিটারই হয়তো স্পাইডারম্যান হবে। আর এই জন্য অ্যাড্রিয়ান করে কি, তার মেয়েকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পিটারকে বলে, তুমি একটু থাকো, তোমার সাথে একটু একা কথা আছে আমার। আর তারপর সে পিটারকে জানায়, তুমি যা জেনেছো সেটা পুরোপুরি ভুলে যাও, আর সেকেন্ড টাইম যদি আর কখনো আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে মারবো, এর সাথে তোমার পুরো পরিবারকেও শেষ করে দেবো। তো এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর এত কিছু হওয়ার পরে পিটার করে কি, ওই হোম কামিং অনুষ্ঠানে লিজের সাথে ড্যান্স না করেই তার কাছে থাকে একটা পুরনো স্পাইডারম্যান ড্রেস নিয়ে বেরিয়ে পড়ে অ্যাড্রিয়ানকে ধরার উদ্দেশ্যে। আর এখান থেকে বেরোনোর সময় তার প্রথমে মুখোমুখি হতে হয় অ্যাড্রিয়ানের দলের একটা মেম্বারের সাথে। আর সে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পিটার তার বন্ধু নেটের সাহায্যে তাকে ওখানে আটকে রেখে বেরিয়ে পড়ে অ্যাড্রিয়ানকে ধরার জন্য। আর এখানে লক্ষ্য, পিটার আগে থেকে চালাকি করে অ্যাড্রিয়ানের গাড়িতে একটা ফোন রেখে এসেছিল, যাতে ওই ফোনটা ট্র্যাক করে সে অ্যাড্রিয়ান পর্যন্ত পৌঁছাতে পারে। আর এদিকে নেট তার ফোন ট্র্যাক করে ওই লোকেশনটা জানাতে থাকে। তো ওই লোকেশন অনুযায়ী পিটার সোজা পৌঁছে যায় অ্যাড্রিয়ানের কাছে। আর ওখানে গিয়ে পিটার জানতে পারে যে অ্যাড্রিয়ান আজকে ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের একটা পুরো প্লেন লুট করার প্ল্যান করছে এবং যে কোনো উপায় হোক এটা আটকাতে হবে। কিন্তু অ্যাড্রিয়ান যখনই পিটারকে দেখে, অ্যাড্রিয়ান করে কি, তার ওই ভালচার শুটের সাহায্যে পিটারকে একটা বিল্ডিং এর তলায় একেবারে চেপে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে অ্যাভেঞ্জার টাওয়ারের উদ্দেশ্যে। মানে অ্যাভেঞ্জার টাওয়ার থেকে একটা প্লেনের লর্ড যাবে আর কি, ওই এলিয়েন জানকের। তো যাই হোক, এদিকে আমরা দেখে পিটার যখন ওই বিল্ডিং এর তলায় চাপা পড়ে, তখন ওর টনি স্টার্কের বলা ওই কথাটা মনে পড়ে যে তুমি যদি মনে করো এই স্যুট ছাড়া তুমি কিছুই না, তাহলে তুমি এই স্যুটের যোগ্যই না। তো এই কথা মনে করে ও করে কি, ওই চাপা পড়া অংশ থেকে বের হয়ে আসে। তারপর ওয়েবসাইটের সাহায্যে সোজা পৌঁছে যায় ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের ওই প্লেনটিতে, যেটা লুট করার প্ল্যান আর কি অ্যাড্রিয়ান করেছিল। তো অ্যাড্রিয়ান যখন বুঝতে পারে যে ওর মেয়ের জামাই আবার ওর পিছনে এই প্লেন পর্যন্ত চলে এসেছে, তো পুরো রেগে মনে করো খামাখা হয়ে যায় এবং একবারে সিদ্ধান্ত নেয়, আমার মেয়ে প্রয়োজন আমি নদীতে কেটে ভাসিয়ে দেবো, কিন্তু তোর সাথে বিয়ে দেবো না পিটার। তো যাই হোক, ওরা দুজন সেই ফাইট শুরু করে। আর এর ফলে যেটা হয়, এই লড়াইয়ের ফলে ওই প্লেনটি ক্রাশ করে মাটিতে পড়ে যায়। কিন্তু নিচে পড়ে যাওয়ার পরও অ্যাড্রিয়ান করে কি আবারও পিটারের উপর হামলা করতে শুরু করে। কিন্তু লাস্টে অ্যাড্রিয়ান বুঝতে পারে যে না, এখানে ফাইট করে সময় নষ্ট করে লাভ নেই, কেউ আমাকে দেখে ফেলবে। তো ও সিদ্ধান্ত নেয় যে দ্রুত এখান থেকে একটা বক্স নিয়ে পালিয়ে যায়। কিন্তু তখনই পালানোর সময় ওর যে ফালসার স্যুটটি ছিল সেটা ব্লাস্ট হয়ে নিচে পড়ে যায়। তো এখানে অ্যাড্রিয়ান যখন মারা যাবে তখন পিটারের মনে হয় হাজার হলো আমার শ্বশুর। এই জন্য পিটার করে কি অ্যাড্রিয়ানকে এত কিছু পরে উদ্ধার করে এবং সেই জায়গাতেই বন্ধ করে রেখে দেয়। মানে বুঝতে পারছো সুন্দর একটা মেয়ে থাকা কত লাভ। মানে তোমার যদি একটা সুন্দরী মেয়ে থাকে, পোলাপান সবাই তোমাকে এরকম ট্রিট করবে, মানে অনেক ভালো ব্যবহার করবে। কিন্তু না, পুরোপুরি ভালো ব্যবহার করবে না। পিটার করে কি অ্যাড্রিয়ানকে ওখানে আটকে রেখে যায় পুলিশে ধরে দেওয়ার জন্য। তো যাই হোক, ওখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই লিজের বাবাকে যেহেতু পুলিশরা অ্যারেস্ট করে নিয়েছে, এই জন্য লিজ তার স্কুল থেকে এই শহর ছেড়ে কোথাও চলে যাচ্ছে। আর এরপর আমরা দেখি পিটার হ্যাপির সাথে সোজা পৌঁছে যায় অ্যাভেঞ্জারের নতুন হেডকোয়ার্টারে, যেখানে টনি স্টার্ক তাকে একটা নতুন স্পাইডারম্যানের স্যুট দেখিয়ে জানায়, আমি এখন প্রেস কনফারেন্সের মাধ্যমে তোমাকে অ্যাভেঞ্জার টিমে যুক্ত করব। কিন্তু পিটার এই প্রস্তাবে না করে দেয় এবং বলে, আমি যেরকম সাধারণ মানুষদের ছোট ছোট কাজে হেল্প করি, এই ধরনের হেল্প করবো, এই ধরনের কাজ করবো, কারণ সাধারণ মানুষদের জন্য তো কারো থাকা দরকার। অ্যাকচুয়ালি এখানে আমাদের পিটার ভেবেছিল যে টনি স্টার্ক হয়তো পরীক্ষা করার জন্য এই অফারটা দিয়েছে, তো এই জন্য আর কেউ সরাসরি হ্যাঁ বলতে পারেনি। তো পিটার যখন না বলে চলে যাচ্ছিল, তখন হঠাৎ করে পেছনে করে মিস্টার স্টার্ককে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি যে প্রেস কনফারেন্সের কথা বললেন, এটা একটা টেস্ট ছিল তাই না? তো টনি স্টার্ক তখন জানায়, হ্যাঁ এটা একটা টেস্ট ছিল আর তুমি টেস্টে পাস করে গিয়েছো। কিন্তু পিটার চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই টনি স্টার্ক সত্যি সত্যি বড় একটা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছিল স্পাইডারম্যানকে অফিসিয়ালি অ্যাভেঞ্জার টিমে যুক্ত করানোর জন্য। তো যাই হোক, এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই পিটার পার্কার তার নিজের বাড়িতে গিয়ে দেখতে পায় যে টনি স্টার্ক তার স্পাইডারম্যানের স্যুটটি পুরোনায় ফিরিয়ে দিয়েছে। যদিও সেখানে পিটার টনি স্টার্ককে না বলেছিল যে না আমার এটার দরকার নেই, তবে এটা ফেরত পেয়েও খুব খুশি হয়। আর তারপর যখন ও স্যুটটি পরে, তখনই ওর আন্টি ওকে স্পাইডারম্যানের স্যুট পরা অবস্থায় দেখে ফেলে। মানে ওর আন্টিও জেনে যায় যে আমাদের পিটার পার্কারই হচ্ছে স্পাইডারম্যান। আর এরপর পোস্ট ক্রেডিট সিন আমাদের দেখানো হয় যে অ্যাড্রিয়ান যখন জেলে বন্দী ছিল, তখন একটা বন্দী তাকে জিজ্ঞাসা করে, আমি শুনলাম স্পাইডারম্যান নাকি তোমাকে ধরিয়ে দিয়েছে, তুমি কি স্পাইডারম্যানকে চেনো? অ্যাড্রিয়ান তখন এই কথা পুরোপুরি অস্বীকার করে এবং বলে, আমি যদি জানতাম স্পাইডারম্যানকে তাহলে তোকে আগেই মেরে ফেলতাম, আমি কি আর জেলে আসতাম? আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি বলেছিলাম যে ভিডিও লাস্ট টাইম বলবো যে কেন আমরা রেগুলারলি
ভিডিও দিচ্ছি না। অ্যাকচুয়ালি স্যাভেজ 420 চ্যানেলের বয়স প্রায় 4.5 বছর হয়ে গেল, কিন্তু স্যাভেজ 420 চ্যানেল একটা বড় ধরনের প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে আমাদের স্যাভেজ 420 চ্যানেল থেকে মনিটাইজেশন চলে গিয়েছে। আর মনিটাইজেশন চলে যাওয়ার কারণটা হচ্ছে মনস্টার ভার্সের যে সিনেমাগুলো চালালাম সেখানে যে আমরা বিভিন্ন ক্লিপ ইউজ করেছি না, এডিটিং ক্লিপ, ডাইরেক্ট ক্লিপ, তো ওগুলোতে মূলত রিউজ এসেছে। তো এর ফলে স্যাভেজের মনিটাইজেশন চলে গিয়েছে। আর মনিটাইজেশনে অ্যাপ্লাই করার জন্য আমরা কোনো ধরনের বিজ্ঞাপনও এখন দিচ্ছি না। তো এই কারণে যেটা হয়েছে, আমাদের এই চ্যানেলে কোনো ধরনের এখন আর্নিং নেই। আর সত্যি কথা বলতে, যদি আমরা এই চ্যানেলে এখন এমসিওর সিরিজটা না চালাতাম, মানে যেহেতু এটা একটা সিনেমা সিরিজ রেগুলারলি চালাতে হবে, এর জন্য আমরা বন্ধ করতে পারছি না। যদি এই সিরিজটা না থেকে অন্য কোনো সিরিজ থাকতো, আমরা ভিডিও আপলোড করা আপাতত বন্ধ রাখতাম। কারণ প্রতিটা ভিডিও বানাতে, একটা ভিডিও যখন 30 মিনিটের উপরে যায়, সেই ভিডিও বানাতে মিনিমাম 2 জন এডিটিং করে, তো বুঝতেই পারছো হিউজ পরিমাণ খরচ হয়ে যায়, 3 এর উপরে খরচ হয়ে যায় মিনিমাম। তো আমরা যখন এই চ্যানেলে কাজ করছি, আমার পরিশ্রমের জন্য আমি কোনো পারিশ্রমিক পাবো না, প্লাস এই ভিডিও বানাতে যে খরচগুলো আসছে এখান থেকে আমাদের 1 পয়সা লাভ হবে না। মানে স্যাভেজ 420 থেকে এখন আয়ের কোনো সিস্টেমই নেই। কিন্তু স্যাভেজ 420 চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য বা এটার যে দর্শক রয়েছে তাদেরকে ধরে রাখার জন্য আমরা 2-3 দিন গ্যাপে হলেও ভিডিও একটা করে দিচ্ছি। কারণ বুঝতেই পারছো, আমরা রেগুলারলি যদি ভিডিও দিই, আমাদের রেগুলারলি কাজ করতে হবে, তত লস হবে। তো এই জন্য আমরা 2-3 দিন গ্যাপ করে ভিডিও দেবো, যাতে চ্যানেলটাও চলতে থাকে এবং এরই মাঝে আমরা মনিটাইজেশনও ফেরত পাই। আর একবার যদি মনিটাইজেশন ফেরত আসে, আমরা রেগুলারলি তখন ভিডিও আপলোড করা শুরু করবো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থেকে সুস্থ থেকো। আর ভিডিও 2-3 দিন লেট করে আসবে ভাই, কিছু করার নেই, কারণ বুঝতে হবে আমরা তো কষ্ট করে 2 পয়সা কামানোর জন্যই তো, তাই না? তো যাই হোক, আল্লাহ হাফেজ।